রাজা রামমোহন রায়, মানে যাকে আমরা বলি ভারতীয় নবজাগরণের জনক, তার জীবন আর কাজ নিয়েই আজকে আমাদের আলোচনা। হ্যাঁ, বিশেষ করে আধুনিক ভারত তৈরিতে তার যে বিরাট ভূমিকা, সেই দিকগুলো আমরা একটু খতিয়ে দেখব। কিছু জীবনীমূলক তথ্যের উপর ভিত্তি করেই এই কথাবার্তা এগুলো। আচ্ছা, মূল উদ্দেশ্য তাহলে ওনার বহুমুখী অবদান বোঝা, তাই তো? মানে সমাজ সংস্কার, ধর্ম, শিক্ষা, এইসব। একদম। কিভাবে এই সব কিছু মিলে একটা নতুন যুগের ভিত তৈরি করেছিল, সেটাই বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ওনার জন্ম মানে 1772 সাল, রাধানগর, বাংলা, এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। হ্যাঁ, আর ছোট থেকেই কিন্তু বহু ভাষা শিখেছিলেন, সংস্কৃত, পার্সি, আরবি, পরে ইংরেজিও। এই যে এতগুলো ভাষা জানা, এটা কি ওনার পরবর্তী চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল, মানে বিশেষভাবে? নিঃসন্দেহে। দেখুন, বিভিন্ন ভাষার জ্ঞান তাকে নানা ধর্মগ্রন্থ, নানা দর্শন গভীরভাবে বুঝতে সাহায্য করেছিল। আর এর সাথে যোগ করুন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজের অভিজ্ঞতা। ও আচ্ছা, সেখানে তো ব্রিটিশ শাসন আর পশ্চিমী ভাবনা চিন্তার সাথে সরাসরি পরিচয় ঘটেছিল, তাই না? ঠিক। এই প্রাচ্য আর পাশ্চাত্য, এই দুয়ের যোগাযোগ বা বলতে পারেন সংঘাত, এটাই ওনার সংস্কার কাজের একটা বড় চালিকা শক্তি হয়ে ওঠে আর কি। সমাজ সংস্কারের কথাই যদি আসি, প্রথমেই মনে পড়ে আত্মীয় সভার কথা। 1814 সাল, এর ঠিক কি উদ্দেশ্য ছিল? আত্মীয় সভাটা ছিল আসলে একটা আলোচনার জায়গা। মানে ধরুন, মূর্তি পূজা বা এই যে কঠোর বর্ণভেদ প্রথা, সতীদাহের মতো ভয়ঙ্কর সব রীতি, এগুলোর অযৌক্তিকতা নিয়ে সেখানে খোলাখুলি আলোচনা হতো। বলতে পারেন এটা ছিল ওনার বৃহত্তর সামাজিক আন্দোলনের একটা প্রস্তুতি পর্ব। আর সতীদাহ প্রথার বিরুদ্ধে ওনার লড়াই, সে তো একটা ইতিহাস। এর পেছনে নিশ্চয়ই শুধু প্রচার ছিল না, মানে অনেক চাপ ছিল। আরে অবশ্যই, এটা তো সমাজের একেবারে গভীরে ঢুকে থাকা একটা বিশ্বাস ছিল। এর বিরুদ্ধে বলা মানে শুধু একটা প্রথার বিরুদ্ধে যাওয়া নয়, শক্তিশালী সব গোষ্ঠীর বিরুদ্ধেও যাওয়া। একদম। তিনি একদিকে যেমন গ্রামে গ্রামে ঘুরেছেন, জনমত তৈরি করেছেন, তেমনি আবার ব্রিটিশ সরকারের কাছে ক্রমাগত দরবার করেছেন, লেগে থেকেছেন। এই যে নিরলস চেষ্টা, এটার ফলেই কিন্তু 1829 সালে লর্ড বেন্টিং রেগুলেশন 17 পাশ করাতে বাধ্য হন। সতীদাহ আইনত নিষিদ্ধ হয়। এটা বিরাট সাহসের কাজ ছিল। সতীদাহ তো বটেই, বাল্যবিবাহ বা বহুবিবাহের বিরুদ্ধেও তো উনি সোচ্চার ছিলেন। আর নারী শিক্ষা? হ্যাঁ, নারী শিক্ষার প্রয়োজনীয়তার উপর তো খুব জোর দিতেন। উনি বিশ্বাস করতেন সমাজের অর্ধেক অংশ, মানে নারীদের, অন্ধকারে রেখে তো দেশের উন্নতি সম্ভব না। ঠিক। এবার যদি একটু ধর্মীয় চিন্তার দিকে আসি, উনি তো একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। 1803 সালে একটা বইও লিখেছিলেন, তুহফাত উল মুওয়াহিদিন। হ্যাঁ, একেশ্বরবাদীদের প্রতি উপহার। এই বইটাতে উনি মূলত যুক্তির ভিত্তিতে একেশ্বরবাদের পক্ষে কথা বলেছেন। দেখুন, উনি মূর্তি পূজা সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু কোনো ধর্মকে ছোট না করে। আচ্ছা। ওনার লক্ষ্য ছিল বিভিন্ন ধর্মের ভেতরের যে মূল নৈতিক শিক্ষা, সেটার উপর জোর দেওয়া। যেমন ধরুন প্রিসেপ্টস অফ জিসাস বইটা, সেখানে যিশুর অলৌকিক কাহিনীগুলো বাদ দিয়ে শুধু নৈতিক উপদেশগুলো রেখেছেন। মানে আন্তধর্মীয় সহিষ্ণুতা আর সংলাপের উপর জোর। একদম। আর এই ভাবনারই একটা প্রাতিষ্ঠানিক রূপ হলো ব্রাহ্ম সমাজ, যেটা উনি 1828 সালে প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ, এখানে তো মূর্তি পূজা ছিল না? না, এখানে কোনো মূর্তি বা নির্দিষ্ট ধর্মগ্রন্থের উপাসনা নয়। জোর দেওয়া হতো উপনিষদের একেশ্বরবাদী দর্শন আর মানবতাবাদের উপর। এটা শুধু ধর্মীয় সংস্কার নয়, সামাজিক ভেদাভেদ দূর করারও একটা চেষ্টা ছিল। শিক্ষার ক্ষেত্রে ওনার অবদানও তো বিরাট। অ্যাংলো হিন্দু স্কুল বা ধরুন বেদান্ত কলেজ, এগুলোর পেছনে ওনার ভাবনাটা কি ছিল? শুধু কি পশ্চিমী শিক্ষা? না, শুধু পশ্চিমী শিক্ষা নয়। এর পেছনে একটা গভীর ভাবনা ছিল। উনি চাইছিলেন ভারতীয় ঐতিহ্য আর আধুনিক পাশ্চাত্য জ্ঞানের একটা মেলবন্ধন। মানে দুটোই থাকবে। হ্যাঁ, একদিকে বেদান্তের দর্শন, নিজেদের ঐতিহ্য, আবার অন্যদিকে আধুনিক বিজ্ঞান, যুক্তিবাদ। উনি এমন একটা প্রজন্ম তৈরি করতে চেয়েছিলেন যারা বাইরের জ্ঞান ব্যবহার করে নিজেদের সমাজের সমস্যাগুলো বুঝবে, সমাধান করবে, এমনকি ব্রিটিশদের সাথেও সমান তালে কথা বলতে পারবে। বুঝলাম। আর রাজনৈতিক সচেতনতা, সাংবাদিকতা, সেদিকেও তো তার অবদান আছে। সংবাদ কৌমুদি, ফার্সি, মিরাতুল আকবর। অবশ্যই, উনি সংবাদপত্রের স্বাধীনতার খুব বড় সমর্থক ছিলেন। এই পত্রিকাগুলোর মাধ্যমে উনি একদিকে যেমন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লিখতেন, তেমনি আবার নাগরিক অধিকারের পক্ষে, মানে বাক স্বাধীনতার পক্ষে কথা বলতেন।
এমনকি অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে বা কর ব্যবস্থার সংস্কারের দাবিতেও উনি লিখেছেন। সাধারণ মানুষের জন্য ওনার যে একটা চিন্তা ছিল তা এখান থেকেই বোঝা যায়। তাহলে ওনার কাজের পরিধিটা সত্যিই বিশাল। সমাজ, ধর্ম, শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা সব মিলিয়ে এই সব কিছুর মূলে কোন আদর্শগুলো কাজ করছিল? দেখুন, কয়েকটা মূল স্তম্ভ বলা যেতে পারে। একেশ্বরবাদ, যুক্তিবাদ, মানবতাবাদ, শিক্ষার বিস্তার, বিশেষ করে নারী শিক্ষা, সামাজিক ন্যায় বিচার আর অবশ্যই ধর্মীয় সহিষ্ণুতা। এইগুলো মিলেই তো আধুনিক ভারতের একটা পথ তৈরি হয়েছিল। জীবনের শেষ দিকে উনি তো ইংল্যান্ডে গেছিলেন মুঘল সম্রাটের দূত হিসেবে, তাই না? 1830 সাল নাগাদ। হ্যাঁ, সেখানেই ব্রিস্টলে ওনার মৃত্যু হয়। কিন্তু তার কাজ, তার ভাবনা, এগুলো তো আজও খুব প্রাসঙ্গিক। উনি শুধু একজন সমাজ সংস্কারক ছিলেন না, মানে একজন দূরদর্শী দার্শনিক ছিলেন, যিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সেরাটা মিলিয়ে একটা নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন। এখানে আমার একটা কথা মনে হচ্ছে, রামমোহন রায় যেভাবে নিজের ঐতিহ্যকে সম্মান দিয়েও আধুনিক যুক্তিবাদী চিন্তাকে গ্রহণ করার কথা বলেছিলেন, সেই ভারসাম্যটা রক্ষা করার চেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে কতটা জরুরি বলে মনে হয়? এটা বোধহয় আজকের দিনের সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর একটা। মানে ঐতিহ্যকে একেবারে আঁকড়ে ধরে রাখাও নয়, আবার আধুনিকতার স্রোতে নিজেকে পুরোপুরি ভাসিয়ে দেওয়াও নয়। এই দুটোর মধ্যে একটা সুস্থ মেলবন্ধন ঘটানো, যা রামমোহন রায় করতে চেয়েছিলেন, সেটাই হয়তো আজও সমাজ বা ব্যক্তি জীবনের উন্নতির আসল চাবিকাঠি। এই ভারসাম্য খোঁজার চ্যালেঞ্জটা কিন্তু রয়েই গেছে।